আচ্ছা, অপারেশনস ম্যানেজমেন্ট কি দেখেন, এদিকে তাকান সবাই প্লিজ। যে কোনো বিজনেস অর্গানাইজেশন কোনো না কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করে, রাইট? যে কোনো একটা বিজনেস অর্গানাইজেশনের নাম বলেন তো, বা তাদের তৈরি প্রোডাক্ট বা যে কোনো সার্ভিসের নাম বলেন। প্রাণ জুস। এখন ওদের কাজটা কি, ওই বিজনেসটার ওই অর্গানাইজেশনটার মেইনলি কাজটা কি, ওদের প্রোডাক্টটা কি? জুস বানাবে। তাহলে দেখেন জুসটা বানানোর জন্য ওদেরকে প্রথমে কি কালেক্ট করতে হবে? র ম্যাটেরিয়ালস হিসাবে আম। যদি আম ম্যাঙ্গো জুস হয় আম, অরেঞ্জ জুস হলে অরেঞ্জ, যে কোনো ধরনের ফ্রুটস হলে ফ্রুটস, ঠিক আছে? মিষ্টি কুমড়া হলে মিষ্টি কুমড়া যদি অ্যাড করা লাগে, হ্যাঁ জুস। যাই হোক, ধরেন ওইটাও একটা ইনগ্রিডিয়েন্ট, পচা ভাত। হ্যাঁ, এখন এগুলো তো আগে কালেক্ট করতে হবে, রাইট? সাপ্লায়ার যারা ম্যাঙ্গো সাপ্লায়ার বা ফ্রুটস সাপ্লায়ার, তাদের কাছ থেকে প্রথমে কালেক্ট করতে হবে। কালেক্ট করার মাধ্যমে ওগুলোকে প্রথমে কি করতে হবে বলেন? কালেক্ট করলাম, তারপর প্রসেসিংয়ের মধ্যে অনেক কিছু আছে, ওয়াশিং আছে, তারপর প্রসেসিংয়ের মধ্যে আছে ব্লেন্ডিং, মিক্সিং, রাইট? তারপর প্যাকেজিং। প্যাকেজিং পরের দিকে, মানে ধরেন হয়ে গেল আর কি, তারপর প্যাকেজিংয়ের পরে আপনি কি করবেন? প্রোডাক্টটা ডিস্ট্রিবিউট করবেন। প্রোডাক্টটা ভালোভাবে যাতে সেল হয় সেজন্য কি করবেন? মার্কেটিং করবেন বা অ্যাডভার্টাইজিং করবেন, ঠিক আছে? দেখেন এই পুরো প্রসেসটার ঠিক মতো ম্যানেজ করা, প্ল্যান করা, অর্গানাইজ করা, ঠিক আছে? এমপ্লয়ীদের ঠিক মতো মোটিভেট করা, ইনফ্লুয়েন্স করা, তাদের ঠিক মতো ইনস্ট্রাকশন দেয়া, এবং সর্বশেষে আপনার কাজ যে টার্গেট ছিল, প্ল্যানিং স্টেজে আপনি একটা টার্গেট সেট করেছেন। প্ল্যানিং স্টেজে আমরা কি করি? যে গোলটা আমরা সেট করি, ওই গোলটা কীভাবে অ্যাচিভ করব, মানে কীভাবে অ্যাচিভ করব ওইটা আমরা সেট করি না প্ল্যানিংয়ে সেট করার পরে আমরা অর্গানাইজ করি রিসোর্সগুলো। কোন কোন রিসোর্স? হিউম্যান রিসোর্স, কে কোন ডিপার্টমেন্টে কাজ করবে, কার রোল কে হবে, কার বস কে, কার রিপোর্টিং বসকে, কে কার আন্ডারে সুপারভাইজ করবে, সুপারভাইজ কে কাকে করবে, কে কার আন্ডারে সাবঅর্ডিনেট হয়ে কাজ করবে, ঠিক আছে? এটা হচ্ছে আমরা অর্গানাইজিং স্টেজে করি। এবং কোন ডিপার্টমেন্ট কতটুকু রিসোর্স পাবে, কোন এমপ্লয়ি কতটুকু রিসোর্স পাবে, ঠিক আছে? কোন এমপ্লয়িকে আমরা তার যে ইনফরমেশন দরকার তাকে ওই ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে কিনা অর্গানাইজেশন থেকে। তার ধরেন লোকবল দরকার, ফর এক্সাম্পল আমাকে এমন একটা প্রজেক্ট দেওয়া হলো, ওই প্রজেক্টের জন্য আমার 5 জন লোকবল দরকার, ওই 5 জন হিউম্যান রিসোর্স আমাকে দেওয়া হলো কিনা, এই সব কিছু আমরা করি হচ্ছে অর্গানাইজিংয়ে। অর্গানাইজ করার পরে কাজটা যাতে ঠিকমতো এমপ্লয়িরা সম্পাদন করতে পারে, এই জন্য তাদেরকে আমরা মোটিভেট করি, কন্টিনিউয়াসলি মোটিভেট করি, তাদেরকে আমরা নেতৃত্ব দিই, লিড করি, ইনস্ট্রাকশন দিই, ঠিক আছে? ইনফ্লুয়েন্স করার চেষ্টা করি। এবং সর্বোপরি কন্ট্রোলিং স্টেজে গিয়ে আমরা কম্পেয়ার করি অ্যাকচুয়াল রেজাল্টের সাথে, যে গোলটা বা টার্গেটটা আমরা সেট করেছিলাম প্ল্যানিংয়ে, কম্পেয়ারিং দ্য অ্যাকচুয়াল রেজাল্ট উইথ দ্য টার্গেটেড রেজাল্ট, যে আসলে আমার কাজ কতটুকু হলো সেটা এবং যতটুকু আমি টার্গেট করেছিলাম, দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করি যে আসলে কাজটা কতটুকু ঠিকমতো হয়েছে। যদি কোনো ডেভিয়েশন থাকে বা বিচ্যুতি থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? সংশোধন করব। সংশোধন করার জন্য আগে আমার আইডেন্টিফাই করতে হবে যে প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং এবং লিডিং, এই 3টে স্টেজের কোন স্টেজে আমার প্রবলেমটা হয়েছে। আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার কি যেখানে যে লোকবল দেওয়া দরকার আমি সেটা দিয়েছি কিনা, যার যে রিসোর্সটা দরকার সেটা আমি দিয়েছি কিনা, এটা আমাকে বা আমার গোলটাই সঠিক কিনা। মাঝে মাঝে দেখবেন প্ল্যানিং স্টেজে যে গোলটা সেট করে ওইটাই সঠিক না। এই সব কিছু আমরা গিয়ে রিচেক করব, পরবর্তী রিভার্স করে আমরা রিচেক করব যে কোথায় প্রবলেম হয়েছে, সেটা আমরা আইডেন্টিফাই করার পরে কারেক্টিভ অ্যাকশনস নিব, বা যেটা বললেন সংশোধনমূলক কিছু কার্যাবলী আপনি নেবেন, যাতে পরবর্তীতে এই ভুল নেক্সট টাইম আর না হয়। বুঝতে পেরেছেন কথা? তাহলে দেখেন অপারেশনস ম্যানেজমেন্টটা কি? যে সিস্টেমটা কোনো অর্গানাইজেশনের প্রোডাক্ট বা সার্ভিস প্রডিউসের সাথে রিলেটেড, ওই সিস্টেমের ডিজাইন, ওই সিস্টেমের আপনার ইমপ্রুভমেন্ট, ওই সিস্টেমের অপারেশন, এই টোটালটা হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্ট।
ঠিক আছে, এখানে দেখেন আরেকটা দেয়া আছে, মেইন একটা দেয়া আছে এই জায়গায়, এই যে সিস্টেমেটিক ডিজাইন, ডিরেকশন and control of that processes which transform input into services and products for internal as well as external customers. এখন ইন্টারনাল আবার কাস্টমার তো কাস্টমার, ইন্টারনাল বা এক্সটার্নাল কি কোশ্চেন আসে না? আমরা তো জানি কাস্টমার মানে যাদেরকে আমরা মেইনলি কাস্টমার হিসেবে চিনি তারা হচ্ছে মেইনলি এক্সটার্নাল কাস্টমার। ইন্টারনাল কাস্টমার হচ্ছে ফর এক্সাম্পল আমি ধরেন হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে আছি, আমার একটা ইনফরমেশন লাগবে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে, তার মানে আমি ফাইন্যান্স ডিপার্টমেন্টের ইন্টারনাল কাস্টমার। একই অর্গানাইজেশনের মধ্যে কোনো ডিপার্টমেন্টের যদি অন্য কোনো ডিপার্টমেন্টের ইনফরমেশন দরকার হয়, তার মানে আপনি ওই অর্গানাইজেশনের ইন্টারনাল কাস্টমার। বুঝতে পেরেছেন? তাহলে অপারেশনস ম্যানেজমেন্ট হচ্ছে যেই প্রসেসটা বা সিস্টেমটা আপনার প্রোডাক্টকে ইনপুটকে আউটপুটে ট্রান্সফর্ম করে, ওই টোটাল প্রসেসটার ডিজাইন, ডিরেকশন, ইমপ্রুভমেন্ট, ম্যানেজমেন্টই হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্ট। বুঝতে পেরেছেন? যদি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করি বলতে পারবেন? কনফিডেন্স আছে? ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার জিজ্ঞেস করবো নি। এখানে দেখেন এটা মনে হয় বলেছিলাম তাই না, ইম্পর্টেন্স। আচ্ছা আবার একটু ব্রিফ করি। দেখেন প্রথমটা কি, এফিসিয়েন্সি আর ইফেক্টিভনেসের মধ্যে একটা ডিফারেন্স বলেছিলাম না? কি বলেন তো? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিং ইফেক্টিভ অ্যান্ড বিং এফিশিয়েন্ট? আবার ওই এই সংজ্ঞা মনে রাখা যাবে না। টেলিভিশন কি মনে আছে বলেন তো? এখন যদি আমি বক্সের মতো টেলিভিশন বানাতে চাই, তো এটা হচ্ছে এফিশিয়েন্ট, মানে আমি আমার প্ল্যানিং করছি, আমি ঠিকমতো হচ্ছে গিয়ে কি বলে প্রোডাক্টটা বানায় ফেলছি, কিন্তু আমি তো এটা বিক্রি করতে পারতেছি না, সো এটা এফেক্টিভনেস নাই, কিন্তু এটা এফিশিয়েন্ট। তার মানে ওই বক্স টেলিভিশন করার যে ডিসিশনটা, মেক করার যে ডিসিশনটা, ওটা একটা রং ডিসিশন ছিল। মানে আপনি যদি রং ডিসিশনটাই অনেক কম খরচেই ফুলফিল করতে পারেন, আপনি একটা রং ডিসিশন। ফর এক্সাম্পল আপনার শাহবাগে যাওয়ার দরকারই নেই, কিন্তু আপনি শাহবাগে খুব কম সময়ে খুব কম টাকা খরচ করে চলে গেলেন, কিন্তু ওখানে গিয়ে আপনার আসলে মেইনলি কাজটা হলো না। আপনি এফিশিয়েন্ট কিন্তু ইফেক্টিভ হতে পারেন নাই। মানে আপনাকে প্রথমে আপনাকে হচ্ছে অ্যাট দ্য সেম টাইম ইফেক্টিভও হতে হবে, এফিশিয়েন্টও হতে হবে। আপনাকে রাইট ডিসিশনও নিতে হবে, এবং সেই রাইট ডিসিশনটা কত কম রিসোর্স ইউজ করে আপনি করতে পারেন, তার মানে আপনি তত বেশি এফিশিয়েন্ট। তার মানে হচ্ছে আমার জুজমানের দরকার হচ্ছে কমলা, আমি কম দামে তরমুজ কিনে ফেলছি, কিন্তু এটা আমি বানাইতে পারলাম না আর কি। ওইটাই মানে কোনো কারণে যে মানে আমার প্রস্তুতকরণে যে খরচটা যাচ্ছে, ওই খরচটা কম বেশির উপর ডিপেন্ড করতেছে, মানে কি আমি খরচ কম হোক বেশি হোক আমি এটা সেলস করতে পারবো। ফর এক্সাম্পল আমি বলি, এমন একটা প্রজেক্ট আপনি হাতে নিলেন, ওই প্রজেক্টটা আপনার অর্গানাইজেশনের জন্য খুব প্রফিটেবল। ওই প্রজেক্টটা যদি আপনি কমপ্লিট করতে পারেন, সেটা আপনার অর্গানাইজেশনের রেপুটেশন বলেন, ব্র্যান্ড ইমেজ বলেন, অনেক ভালো ক্রিয়েট করবে। ঠিক আছে, এখন ওই প্রজেক্টটা যদি খুব অনেক টাকা নষ্ট করে আপনি এই প্রজেক্টটা ফুলফিল করলেন, আপনি কিন্তু ইফেক্টিভ হয়েছেন, কারণ আপনার অর্গানাইজেশনের জন্য সঠিক একটা প্রজেক্ট আপনি বেছে নিয়েছেন, কিন্তু অনেক টাকা আপনি রিসোর্স আপনি কিন্তু খরচ করে ফেলেছেন। এখন ওই প্রজেক্টটাই, ওই সঠিক প্রফিটেবল প্রজেক্টটাই আপনি যদি কম খরচে করতে পারেন, সেটা আপনার অর্গানাইজেশনের জন্য আরও বেশি লাভজনক। এবার বুঝতে পেরেছেন? গুড। আচ্ছা, এই অপারেশনস ম্যানেজমেন্ট হচ্ছে বোথ ইফেক্টিভনেসও বাড়ায়, এফিসিয়েন্সিও বাড়ায়, যে ইনক্রিজিং ইফেক্টিভনেস অ্যান্ড এফিসিয়েন্সি। পরেরটা কি? ইনক্রিজিং ভ্যালু। আচ্ছা, এই যে ইনপুট, ট্রান্সফরমেশন, আউটপুট, ইনপুট, প্রসেসিং, আউটপুট, এখন ওই ভ্যালুটা ক্রিয়েট হয় কোন স্টেজটায় বলতে পারবেন? র ম্যাটেরিয়ালস আমরা ইনপুট হিসেবে দিলাম, ফর এক্সাম্পল ম্যাঙ্গো আমি ইনপুট হিসেবে দিলাম, প্রসেসিংয়ের মাধ্যমে আমি ম্যাঙ্গো জুসটা পেলাম। কোন জায়গাটায়, এই তিনটে স্টেজের কোন জায়গাটায় ভ্যালুটা অ্যাড হয়েছে? প্রসেসিংয়ের। ভ্যালু জিনিসটা কি বলেন তো? ভ্যালু, হ্যাঁ বাংলায় বললে মূল্যই। ডিফারেন্স বিটুইন দ্য কস্ট অফ ইনপুট, আমি বলি ডিফারেন্স বিটুইন দ্য কস্ট অফ ইনপুট অ্যান্ড প্রাইস অফ আউটপুট।
একটা ম্যাঙ্গো, ধরেন একটা ম্যাঙ্গো জুস এতটুকু একটা বোতলে 2টা আমের বেশি তো থাকে না, রাইট? এখন ওই 2টা ম্যাঙ্গো আপনি যদি কিনতে যান অনেক কমে কিনতে পারবেন না জুসের চেয়েও। এখন কি এমন করেছি প্রসেসিংয়ে যার মাধ্যমে ওটার ভ্যালুটা এত বেড়ে গেল? আমি ওটাতে চিনি অ্যাড করেছি, মানে টেক্সচার অ্যাড করেছি, তারপর আপনার ফ্র্যাগ্রেন্স অ্যাড করেছি, ওটাকে আমি বোতলজাত করেছি, ভিটামিন সমৃদ্ধ অনেক কিছু আমি অ্যাড করেছি। এই যে বিষয়গুলো আমি অ্যাড করলাম, আস্তে আস্তে আমি কিন্তু ভ্যালু বাড়িয়ে দিলাম, এবং ওই ভ্যালুটা বাড়িয়ে দেওয়ার পরে যে ভ্যালুটা আসবে কস্ট অফ আউটপুট, মানে প্রাইস অফ দ্য আউটপুট, এইটার আর ওই প্রথমটার কস্ট, ইনপুটের যে কস্ট, এই দুইটার ডিফারেন্সটাই হচ্ছে ভ্যালু। তাহলে অপারেশনস ম্যানেজমেন্ট হচ্ছে ভ্যালু ইনক্রিজ করে। আপনার র ম্যাটেরিয়ালসটা প্রসেসিংয়ের মাধ্যমে আপনি যখন আউটপুটে রূপান্তরিত করেন তখন ওটার ভ্যালু অনেকক্ষণ বেড়ে যেয়ে আপনি ওটার সাথে আপনার আবার প্রফিট অ্যাড করেন। আপনার এমপ্লয়ীদের স্যালারিও তো আপনাকে দিতে হবে, ওইটা অ্যাড হয়। আপনার স্ট্রাকচারাল যে খরচটা ওইটা অ্যাড হয়। তারপর আপনি রিসার্চে ওই ম্যাঙ্গো জুসটাকে ভালোভাবে করার জন্য কিন্তু আপনি রিসার্চও করেছেন, ওটার ভ্যালুটাও অ্যাড হয়। হ্যাঁ, আচ্ছা তারপরে দেখেন ওয়ার্কিং টুগেদার। ওয়ার্কিং মানে ওই টিম ওয়ার্ক বুঝাইছে আর কি, যে আপনি যখন টিম ওয়াইজ কাজ করবেন, ঠিক আছে, তখন আপনার অর্গানাইজেশনের ইফেক্টিভনেস আর এফিসিয়েন্সি দুটাই বাড়বে। এটা তো খুব স্বাভাবিক কথা। একই কাজ আপনি একজন করলে আপনার যত সময় লাগবে, টিম ওয়াইজ কাজ করলে আপনার ততই কম সময় লাগবে, আপনার রিসোর্সও কম লাগবে, ঠিক আছে। তারপরে হচ্ছে সাকসেসফুল ফাংশনিং। সাকসেসফুল ফাংশনিং হচ্ছে অর্গানাইজেশনের প্রত্যেকটা ডিপার্টমেন্ট তাদের কাজ যাতে সাকসেসফুলি করতে পারে, এই জন্য অপারেশনস ম্যানেজমেন্ট ভূমিকা রাখে। তারপরটা কি? ওই যেটা বললাম, মানে ফ্লো অফ ইনফরমেশনটা যাতে খুব স্পিড হয়। আপনার অর্গানাইজেশনের প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে ইনফরমেশনটা মানে সরকারি অফিসগুলোতে কী হয় বলেন তো, ইনফরমেশনই অনেক দেরিতে পৌঁছায়। যে কোনো ইম্পর্টেন্ট একটা নোটিশ পৌঁছাতে অনেক সময় লেগে যায়। এতে কিন্তু আপনার অর্গানাইজেশনের মানে ওয়েস্টেজ বেড়ে যায়, আপনার অর্গানাইজেশনের কস্ট বেড়ে যায়, ঠিক আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ওয়ে অফ কমিউনিকেশন বা ফ্লো অফ ইনফরমেশনটা যাতে কুইক হয়, স্পিড হয়, অ্যাকুরেট হয় এবং ক্লিয়ার হয়, এটা দেখতে হবে আর কি। এটা মানে বেসিক্যালি এই বিষয়টাতে অপারেশনস ম্যানেজমেন্টের ভূমিকা অনেক তাৎপর্যপূর্ণ, ঠিক আছে। যে আমি জানি যে আমি এই অর্গানাইজেশনের ধরেন এইচআর হিসেবে কাজ আছে, এইচআর ম্যানেজার হিসেবে আছি, ঠিক আছে। এখন এইচআর ম্যানেজার হিসাবে আছি, ঠিক আছে, কিন্তু এই অর্গানাইজেশন কিভাবে তার প্রোডাক্ট বা সার্ভিস প্রসেসিংয়ের মাধ্যমে আউটপুটে পরিণত করে, এটার একটা ইনফরমেশন যাতে আমার কাছে থাকে, একদম বেসিক। আপনাকে এটা নিয়ে যে টেকনিক্যালি অনেক নলেজ আপনার অ্যাকোয়ার করতে হবে তা না, ঠিক আছে। তারপরটা কি? সিস্টেমেটিক ওয়ে অফ লুকিং অ্যাট দ্য অর্গানাইজেশনাল প্রসেস, ঠিক আছে। উনি না আমার ক্লাসে ছিল, উনি দৌড়াদৌড়ি করতেছে কেন? ও কোথায় ছিল আমাকে বলে বের হয়েছে? ওয়াশরুম কি এই ফ্লোরে আছে? কি বলেন? কোঅপারেটিভ ডিসিশন নেয়ার ক্ষেত্রে অর্গানাইজেশনের টপ থেকে একদম বটম পর্যন্ত যারা আছে সবার পার্টিসিপেশনটা থাকলে আপনার অর্গানাইজেশনের ডিসিশনটা বেশি ভালো হবে। আমরা মাঝে মাঝে মানে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, যা টপ লেভেল ম্যানেজমেন্ট যে ডিসিশন নেয় সেটার সাথে সবাই অ্যাগ্রি করে বা অ্যাগ্রি করা ছাড়া আর কোনো উপায় থাকে না, ঠিক আছে। এটা যখন হয়, যেমন দেখা যায় লোয়ার লেভেল একজন ম্যানেজার, উনি এই বিষয়ে আমাকে খুব ভালো একটা আইডিয়া দিতে পারতো, কোনো একটা বিষয়ে সে আমাকে খুব ভালো একটা ডিসিশন দিতে পারতো, তার মাথায় ছিল যে এই কাজটা এভাবে করলে এটা মোর ইফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট হবে, কিন্তু তাকে ওই সুযোগটাই আমি দিলাম না, তাকে ওই ফ্লোরটাই আমি দিলাম না যে সে তার ডিসিশনটা কনভে করবে। সেই ক্ষেত্রে আপনার অর্গানাইজেশনের ইফেক্টিভনেস বা এফিসিয়েন্সি কমে যাওয়ার একটা চান্স থাকে। মাঝে মাঝে যে কাজটা করে তার চেয়ে ভালো আর কেউ বুঝে না যে ওই কাজটা আরও এফিসিয়েন্ট হইতে কে করতে পারবে, মানে কিভাবে করা যায় এটা সেই ভালো করতে পারবে, এবং তার মতামতে আমি নিলাম না। বুঝতে পেরেছেন? আচ্ছা, দিজ আর দ্য ইম্পর্টেন্স আসতে পারে আপনাদের এক্সামে, রাইট ডাউন অর এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ অপারেশনস ম্যানেজমেন্ট, ঠিক আছে? পারবেন তো? পারবেন না? আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি দেওয়ার চেষ্টা করবেন, মানে একদম 1 by 1 সব মুখস্থ করে দিতে হবে তা না।
বুঝতে হবে। একটু এক্সপ্লেন করবেন, যদি 5 মার্কসের জন্য থাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করবেন যে ইফেক্টিভনেসটা কী, ওটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করবেন, ঠিক আছে? যেমন আমি আপনাদেরকে তো শুধুমাত্র পয়েন্টগুলো বলে দিলেই পারি, ওটা তো আমি এক্সপ্লেন কেন করতেছি আপনাদের বোঝানোর জন্য, তো সেটার একটু ফিডব্যাক তো আমি খাতায়ও চাচ্ছিলাম। আচ্ছা, ফরকাস্টিংয়ের কথা বলা আছে। ফরকাস্ট অর্থ কি? পূর্বানুমান নাকি? কি ফরকাস্ট করবেন? মার্কেটের অবস্থা, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই নাকি? যদি বলি ইকোনমিক্সের ভাষায় যে আমার ওই যে ম্যাঙ্গো জুসের কথা যেহেতু বলছেন, যে আমার এখন বর্তমানে ম্যাঙ্গো জুসের চাহিদা কত বর্তমানে, এটা আপনি এরিয়া ভিত্তিক করতে পারেন। আপনার টার্গেট কাস্টমার কিন্তু সবাই না, আপনি বলছিলাম না ক্লাসে, আপনার টার্গেটেড কাস্টমার সবাই না। যারা টার্গেটেড কাস্টমার তাদের বর্তমান ডিমান্ড কতটুকু পরিমাণ জুস, সেই অনুযায়ী কিন্তু আপনি সাপ্লাই করবেন, সেই অনুযায়ী কিন্তু আপনি প্রডিউস করবেন, সেই অনুযায়ী কিন্তু আপনি র মেটেরিয়ালস কালেক্ট করবেন, প্রডিউস করবেন, সাপ্লাই দিবেন সেই অনুযায়ী। এখানে যদি ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে আপনার ফরকাস্টিংটা ভুল হয় তাহলে কি হওয়ার পসিবিলিটি আছে বলেন তো? ফর এক্সাম্পল আপনার দরকার হচ্ছে বর্তমানে বাজারের ডিমান্ড হচ্ছে কত বলবো, ফর এক্সাম্পল 10,000 লিটার, যে এই এরিয়াতে আমার বর্তমানে ডিমান্ড হচ্ছে 10,000 লিটার, ঠিক আছে? এখন এটা হচ্ছে আমি ডিমান্ডটা জানলাম, এখন এটা মানে এটা কিন্তু আমি ফরকাস্ট করলাম, আমি কিন্তু একদম এক্স্যাক্টলি জানি না যে 10,000ই লাগবে। এখন যদি বেশি হয়, অনেক বেশি হয়ে যায়, 10,000 দরকার, আপনি প্রায় 20,000 লিটার প্রডিউস করে ফেললেন, বাকি এই যে 10,000 এটা অবিকৃত থেকে যাবে না? আনসোল্ড থাকবে কি না? আনসোল্ড থাকলে সেটা আপনার অর্গানাইজেশনের জন্য লস না? লস। আর যদি এমন হয় 10,000 ইউনিট আপনার দরকার, আপনি প্রডিউস করলেন অনলি 5,000 ইউনিট মানে লিটার, এই যে 5,000 যে কম করলেন, কাস্টমাররা কিন্তু চেয়েও পেল না, তাদের ডিমান্ড আছে কাস্টমারদের। এখন এইটা বোঝাতে গেলে আবার ডিমান্ড কি সেটা আপনাদের বোঝানো উচিত। ডিমান্ডটা কি বলেন তো? এখন ফর এক্সাম্পল আমার অনেক ইচ্ছা আমি একটা BMW কার কিনবো, রাইট? ডিমান্ড তখনই যখন ওটা অ্যাফোর্ড করার মতো পারচেজিং পাওয়ার আমার থাকবে, মানে এটার চাহিদা আছে, কেনার ইচ্ছা আছে এবং কেনার মতো সামর্থ্যও আছে, এরকম মানুষ কতজন? বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ডিমান্ড। তাহলে ওই ডিমান্ড আর সাপ্লাইয়ের সাথে ম্যাচ করার জন্য আপনার ফরকাস্টটা মোটামুটি অ্যাকুরেট হওয়া দরকার। অ্যাকুরেট না হলে হয় বেশি হয়ে যাবে আপনার সাপ্লাই, ডিমান্ডের তুলনায় হয় আপনার সাপ্লাই বেশি হবে, না হয় কম হবে। বেশি হলে ওটা আপনার অর্গানাইজেশনের লস, আর যদি কম হয় সেটাও আপনার অর্গানাইজেশনের জন্য ওয়ান কাইন্ড অফ লস, কারণ কাস্টমার রেপুটেশন খারাপ হবে। কাস্টমার বলবে যে প্রাণের জুস তো মার্কেটে পাওয়া যায় না। কাস্টমার কিন্তু অ্যাভেলেবেল প্রোডাক্টটার প্রতি তাদের ফোকাস থাকে যে কোনটা অ্যাভেলেবেল, বুঝতে পেরেছেন? যাই হোক, তারপরটা কি ক্যাপাসিটি প্ল্যানিং। ক্যাপাসিটি প্ল্যানিং কি? সোজা হয়ে বসেন, এভাবে বসা যাবে না ক্লাসরুমে, শুয়ে বসে। একটা কাজ করি, আপনাদের আধা ঘন্টা আমি ক্লাস নিব, আধা ঘন্টা আপনাদের প্রেজেন্টেশন নিব। এতে হবে কি, আপনার এই যে ঝিমায়া পড়া যে এটা চলে যাবে। এখানে যখন দাঁড়াবেন, হ্যাঁ, এখানে যখন দাঁড়াবেন ঘুম দেখবেন এমনিই চলে গেছে। কি বলবেন এটা চিন্তা করবেন না, ঘুমাবেন। এটা করলে ভালো হয় না? ধরেন 30 মিনিট আমি ক্লাস নেওয়ার পরে বাকি যে সময় থাকে ওই ক্লাসে 30 মিনিট আপনি কি বুঝছেন এটা আপনি বুঝাবেন সবাইকে, আপনার মতো করে বুঝাবেন, নো প্রবলেম, যে আমার মতো করে বুঝাতে হবে। কি বলেন? ভালো হয় না? কেন? তাহলে তো মোবাইল টিপবেন কখন তাহলে? হ্যাঁ, শোনেন, এখানে দাঁড়ালে কোন স্টুডেন্ট কি করতেছে সব দেখা যায়, এই জন্যই বলতেছি একবার দাঁড়ায় দেখেন। ঘুমানো যাবে না ক্লাসে, ঠিক আছে? যদি বেশি মানে মাঝে মাঝে বসে থাকলে অনেকক্ষণ বসে থাকলে মাঝে মাঝে টায়ার্ডনেস আসে, চোখে পানি দিয়ে আসবেন।
তোকে মানে দিতে হবে বিপদ ম্যাম এই 13 নম্বর দিতে ম্যাম দেন না মানে তাহলে কি সমস্যা? আপনাদের এখানে ফ্লোরে কোনো নেই? না নাই? মেয়েদের মেয়েদের কথা এটাও পারবে 13 তলায় গেলে তো আরো ভালো, চোখ ঘুম আরও চলে যাবে। আচ্ছা খেয়াল করেন, ক্যাপাসিটি প্ল্যানিংটা হচ্ছে যে যে ইনস্ট্রুমেন্ট আপনার দরকার। ফর এক্সাম্পল এই ক্লাসরুমটাতে আমি যাতে ঠিকঠাক ক্লাস নিতে পারি, আপনারা যাতে কমফোর্টেবল ওয়েতে বসতে পারেন, এই জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে না? এভরিথিং, স্ট্রাকচার, চেয়ার, পাওয়ার পয়েন্ট, তারপর আপনার এসি, তারপর ভিডিও, এভরিথিং আছে না? এটাই হচ্ছে ক্যাপাসিটি প্ল্যানিং, যে এই ক্লাসরুমে কতজন স্টুডেন্ট থাকবে সেই অনুযায়ী আমার এসি কয়টা দরকার, সেই অনুযায়ী আমার টিভির ইঞ্চিটা কতটুকু বড় হওয়া দরকার, সেই অনুযায়ী আমার হোয়াইট বোর্ডটা কেমন হওয়া দরকার। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ক্যাপাসিটি প্ল্যানিং, যে আপনার অর্গানাইজেশনে আপনি অ্যাট এ টাইম কতটুকু প্রোডাক্ট প্রডিউস করবেন, সেটা প্রডিউস করার মতো এনাফ ম্যাটেরিয়ালস, এনাফ ইনস্ট্রুমেন্ট, এনাফ ক্যাপাসিটি আপনার আছে কিনা। এটার মধ্যে সব কিছু ইনক্লুডেড। ওয়্যার হাউস থাকতে পারে, তারপর এই যে ইনভেন্টরি রাখার জন্য, আমাদের পণ্য রাখার জন্য আমরা ওয়্যার হাউস ব্যবহার করতে পারি, ফ্যাক্টরি দরকার হতে পারে, আমার হিউম্যান রিসোর্সেস দরকার, তারাও ক্যাপাসিটি প্ল্যানিংয়ের মধ্যে ইনক্লুডেড। যে লোকেশনে আমি করব ওই লোকেশনে আমার একটা স্টোর দরকার। বুঝতে পেরেছেন? এই সব কিছুই ক্যাপাসিটি প্ল্যানিংয়ের মধ্যে ইনক্লুডেড। তারপরটা কি? শিডিউলিং হচ্ছে রুটিন করা। যেমন আপনারা রুটিন ওয়াইজ ক্লাস করেন না, ঠিক একইভাবে অর্গানাইজেশনে প্রোডাক্ট প্রকিউরমেন্টের ক্ষেত্রে বা প্রোডাক্ট প্রডিউসের ক্ষেত্রে কোন কাজ কখন করা হবে, এটার একটা রুটিন থাকবে। যেমন আপনারা যখন এয়ার ট্রাভেলের যে এজেন্সিগুলো, তারাও কিন্তু এরকম শিডিউল করে যে কোন বিমানে কতজন ক্রু মেম্বার থাকবে, এবং তাদের দেখবেন কাজ ভাগ করা থাকে। যেমন যেমন সপ্তাহে আপনাদের সাথে একটা ক্লাস রুটিন ভাগ করা আছে, এরকমই প্রত্যেকটা বিজনেস অর্গানাইজেশনেই তাদের এমপ্লয়ীদের জন্য কাজ ভাগ করা থাকবে, কে কোন স্লটে কাজ করবে। অনেক শিফট আছে দেখবেন, নাইট শিফট, মর্নিং শিফট, ঠিক আছে, ইভিনিং শিফট, ঠিক আছে, এরকম স্লট ঠিক করা থাকে যে আপনার কোন কাজের পরে কোন কাজ হবে, কোন কাজে কতটুকু লোকবল লাগবে। বুঝতে পেরেছেন? তারপরটা কি? ম্যানেজিং ইনভেন্টরি, ইনভেন্টরি মানে র ম্যাটেরিয়ালস বোঝানো যায়। আবার ফিনিশড গুডসেরও ইনভেন্টরি হয়, ঠিক আছে। এই এই র ম্যাটেরিয়ালস বা ফিনিশড গুডস স্টোর করে রাখার ক্ষেত্রে আমাদের যাতে একটা পণ্য তালিকা, যাতে একটা ডাটাবেস যাতে থাকে, যে কতটুকু প্রোডাক্ট ফিনিশড গুডস হিসেবে আমার ওয়্যার হাউসে আছে, কতটুকু প্রোডাক্ট আমার অন দ্য প্রসেস আছে, প্রসেসিংয়ে এখনও আউটপুটে রূপান্তরিত হয় নাই, কতটুকু প্রোডাক্ট আমার দরকার তার ইনপুট আমার আছে কিনা, ঠিকমতো র ম্যাটেরিয়ালসগুলো আমার কালেকশনে আছে কিনা। এটা হচ্ছে ম্যানেজিং ইনভেন্টরিজ। তারপরটা কি? অ্যাসিওরিং কোয়ালিটি। এটা তো আপনারা বোঝেনি, শুধুমাত্র আউটপুটে পরিণত করলেই হবে না, কতটুকু কোয়ালিটি আপনি মেনটেন করলেন ওই প্রোডাক্টটা প্রডিউস করার সময়, ওইটাতে আপনার হার্মফুল কোনো ইনগ্রিডিয়েন্ট আছে কিনা। আপনারা শুনেছেন কিনা ইন্ডিয়ার বেশিরভাগ পণ্যেই নাকি এখন ক্যান্সারেরই পাওয়া যাচ্ছে, শুনেছেন এই নিউজটা? ওদের বেশিরভাগ প্রোডাক্টেই কনজিউমার গুডস বলেন বা বেশি কসমেটিক্স গুডস বলেন, ক্যান্সারের নাকি উপাদান পাওয়া যাচ্ছে। এখন আমরা তো ধরেন কোনো কসমেটিক্স বা কিছু কিনতে গেলেই মোটামুটি আমরা দেখি যে এটা ইন্ডিয়ান কিনা, এটা দেশের বাইরের কিনা, তাহলে মনে করি যে আমরা অনেক কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট, তাই না? বাংলাদেশের হলে কোয়ালিটি নাই, এটা আমাদের মাথায় আর কি সেট হয়ে গেছে। না ম্যাম, যারা বুঝে হচ্ছে ইন্ডিয়ানটাও এখন গোনা ধরে না, এটা হচ্ছে ইদার হচ্ছে চাইনিজ নলে কোরিয়ান, জাপান, এইসব জিনিসপত্র না। আমি শুনলাম এই নিউজটা, আপনারা শুনছেন কিনা জানি না। আর ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট কিন্তু বাংলাদেশে ইম্পোর্টেড হয় অনেক, ঠিক আছে। আচ্ছা, তাহলে কোয়ালিটি অ্যাসিউরেন্সের ক্ষেত্রে একদম জিরো টলারেন্স থাকবে আর কি অর্গানাইজেশনে, যে তার কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ যাতে না করে। যে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করলে আপনার অর্গানাইজেশন একটা না একটা সময় ধপাস করে পড়ে যাবে, কলাপস করবে, এতে কোনো ভুল নাই, ঠিক আছে। তারপরটা কি? আপনাদের দেখে আমারই খারাপ লাগতেছে, আসলে আপনারা যেভাবে আসেন আমার নিজেরই খারাপ লাগতেছে ক্লাস নিতে। নাকি এই ক্লাসটা এরকম হয় নাকি? না, আমি ব্রেকের পরে ওই পেটে ভাত গেলে আর ভাল লাগে না, পানি দিয়ে আসেন চোখে, যান।
মানে আমার 13 তলায় যে আমার এখন ধরেন আমি এখানে পড়াচ্ছি আর আমি যদি দেখি আপনারা সবাই ঘুমায় যাচ্ছেন, আমি মোটিভেশনটা কোথায় পাবো পড়ানোর? আমারে বলেন। আমার তো একটা মোটিভেশন লাগবে যে আচ্ছা আমি পড়াচ্ছি, ওরা নিচ্ছে। হ্যাঁ, তো এটা তো আমাকে বললে হবে না, আপনাদের বলছি জায়গা মতো করতে, বুঝেন নাই? আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাসিওরিং কোয়ালিটির পরে মোটিভেটিং এমপ্লয়িজ, ওই যেটা আমরা লিডিংয়ে করি আর কি, যে এমপ্লয়িরা যাতে তাদের বেস্ট এফোর্টটা দেয়, ঠিক আছে? এবং এই মোটিভেট করা কিন্তু শুধু মুখে মোটিভেট হয় না, মনিটরি এবং নন মনিটরি অনেক বিষয় আছে। আপনি যদি কোনো মানে এমপ্লয়িকে তার পারফরমেন্সের উপর একটা বোনাস দেন, সে কিন্তু ভালোভাবে পারফর্ম করার চেষ্টা করবে, কারণ তার ফিডব্যাকটা আপনি রিকগনিশনটা দিচ্ছেন। আবার কোনো কোনো অর্গানাইজেশন শুধুমাত্র মনিটরি না, নন মনিটরি রিকগনিশনও দেয়। ফর এক্সাম্পল, কোনো একটা মিটিংয়ে আপনি তার এই পারফরমেন্সটাকে অ্যাপ্রিসিয়েট করলেন সবার সামনে, এটাও কিন্তু তাকে আপনার ইন্ট্রেনজিক আর এক্সট্রেনজিক দুই টাইপের মোটিভেশন আছে। একটা হচ্ছে ইন্ট্রেনজিক, একটা হচ্ছে এক্সট্রেনজিক। ইন্ট্রেনজিকটা কি? এই যে এটা, যে আপনি তার রিকগনিশনটাকে আপনি মানে রিকগনাইজ করছেন, স্বীকার করছেন এবং সবাইকে জানাচ্ছেন তার পারফরমেন্স, হি ইজ এ বেস্ট পারফর্মার। মাঝে মাঝে দেখবেন যে বেস্ট পারফর্মার অ্যাওয়ার্ড আছে প্রত্যেকটা অর্গানাইজেশনে, বেস্ট পারফর্মার, বেস্ট এমপ্লয়ি অফ দ্য মান্থ, ঠিক আছে? যে তারা তাদের টার্গেটটা খুব ভালোভাবে অ্যাচিভ করতে পেরেছে। তাহলে এইভাবে আপনি এমপ্লয়িদের মোটিভেট করবেন। আর লাস্টেরটা হচ্ছে কি, ডিসাইডিং হোয়ার টু লোকেট ফ্যাসিলিটিস। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার লোকেশনের উপর ডিপেন্ড করবে যে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেল হবে কি না। হয় না মাঝে মাঝে এমন একটা লোকেশন, মাঝে মাঝে মানে আপনি মানে ডেন্সলি পপুলেটেড, বা আপনার যে প্রোডাক্ট, ফর এক্সাম্পল বেশি বেশি মানে অনেক প্রাইভেট হসপিটালের নিচেই দেখবেন ফার্মেসি, প্রত্যেকটা প্রাইভেট হসপিটালের নিচে একটা ফার্মেসি দেখবেন না, এটার সাথেই। কারণ কি, হসপিটাল থেকে বের হয়ে মানুষ খুব মোটিভেটেড হয়ে কিন্তু মেডিসিন কেনে, হয় কিন্তু মানে এটা একটা কাজ করে। আবার বেশিরভাগ স্কুল, কলেজ, ইউনিভার্সিটির পাশেই দেখবেন ফটোকপির দোকান, তারপর পেন, পেন্সিল এগুলোর দোকান। কারণ কি, স্টুডেন্টদের এটা দরকার, তারা ইউনিভার্সিটি নিচে থেকে এগুলো কেনার, তাদের জন্য এটাই আপনার অ্যাফোর্ডেবল বা সহজ হয়, ঠিক আছে? তাহলে আপনার প্রোডাক্ট বা সার্ভিস এমন লোকেশন দেখে সিলেক্ট করবেন যেখানে ওই রিলেটেড কাস্টমাররা আপনি বেশি পাবেন, এবং সেটা যাতে কাস্টমারদের, ফর এক্সাম্পল আপনাদের যে প্রত্যেকটা এরিয়াতেই দেখবেন যে ফার্মেসির দোকান থাকে, প্রত্যেকটা এরিয়াতেই ফার্মেসির দোকান থাকে। কারণ কি, ফার্মেসি হচ্ছে, ওষুধটা হচ্ছে ইমার্জেন্সি একটা প্রোডাক্ট, খাবারও থাকে, খাবারটা ইমার্জেন্সি না, ফার্মেসিটা কিন্তু মাঝে মাঝে ইমার্জেন্সি হয়ে যায়। মানে ফার্মেসিটা মানে ওই ওষুধ, মেডিসিনটা হঠাৎ অসুস্থ হয়ে পড়লো, এটার জন্য তো আপনি অনেক দূর যেতে পারবেন না, বা অনলাইনে অর্ডার দিয়ে সেটা আনতেও দেরি হবে, আপনার এখনই ওষুধটা দরকার, ঠিক আছে? তাহলে আপনার লোকেশন ফ্যাসিলিটিসটা কোথায় হবে, সেখানে আপনার কাস্টমারদের আনাগোনা কেমন, আপনার প্রোডাক্ট বা সার্ভিসের কাস্টমারদের আনাগোনা কেমন, সেটা দেখে আপনি আপনার অর্গানাইজেশনের স্টোরটা সিলেক্ট করবেন। তাতে হবে কি, প্রোডাক্ট বা সার্ভিসটা সেল হবে এবং কাস্টমাররা বেশি থেকে বেশি জানবে আপনার প্রোডাক্ট সম্পর্কে, যে এখানে তো একটা দোকান আছে এই রিলেটেড, এই প্রোডাক্ট বা সার্ভিস আমি পাবো, ঠিক আছে? এগুলো হচ্ছে স্কোপ, অপারেশনস ম্যানেজমেন্টের কিছু স্কোপ, ঠিক আছে? লেকচার এখানে শেষ এটা, হ্যাঁ, লেকচার 2 শুরু করব আমি আপনাদের সাথে। ওই সেকশনে লেকচার 2 মোটামুটি কিন্তু শেষ। আপনারা কিন্তু মানে সেকশন এ হলে কি হবে, সেকশন এ এর কোনো ফিচার কিন্তু আপনাদের মধ্যে আমি দেখতেছি না। শুনলে তো ভালো। এই সেকশনে আমি যতটুকু জানি, যারা মোটামুটি ভালো তাদের এই সেকশনে ফেলা হয়। আপনারা পিছায় যাচ্ছেন কেন? ইউ আর ক্রিয়েটিভ দেন আদার্স। হ্যাঁ হ্যাঁ, উই মানে তো ইউ, ইনক্লুডেড মি। সেজন্য আমি আপনাদেরই তো বোঝাচ্ছি, ইউ আর আচ্ছা, আমি তো আর বলবো না আপনাদের সহ উই আর ক্রিয়েটিভ, তাই না? আমি বলবো ইউ আর ক্রিয়েটিভ, রাইট? তাহলে ইউ আর ক্রিয়েটিভ দেন আদার্স, দেন প্রুভ মি, প্রমাণ করেন সেটা। পরীক্ষার খাতা আপনারা ক্রিয়েটিভিটি দেখালে ওটা খাতা দেখাটাই তো মুশকিল হয়ে যাবে। যাই হোক, আচ্ছা লেকচার 2-তে যাই। হ্যাঁ,
শেষ হয়ে যাবে তখন বলবেন নাম আই ওয়ান্ট টু মিস, ট্রাস্ট মি, আমি মিস করতে চাই। আচ্ছা দেখেন, আচ্ছা এটা একটু দেখাই, দেখেন রেসপন্সিবিলিটিস অফ অপারেশনস ম্যানেজমেন্ট, ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ অপারেশনস ম্যানেজমেন্ট। এখানে দেখেন যে চারটা, একটা দুটো তিনটা চারটা পাঁচটা বিষয় দেয়া আছে, এটা কিন্তু ম্যানেজমেন্টেরই টাস্কের মধ্যে পড়ে। এখন তো ম্যানেজমেন্টের ফাংশন চারটা ফাংশনে ডিভাইডেড, প্ল্যানিং অ্যান্ড ডিসিশন মেকিং, অর্গানাইজিং, লিডিং অ্যান্ড কন্ট্রোলিং না। এই যে স্টাফিং, ডিরেক্টিং, এটা কিন্তু লিডিংয়ের মধ্যে ইনক্লুডেড, মানে এই দুইটাকে ভেঙে আপনার একটা করা হয়েছে লিডিং, ঠিক আছে। তার মানে প্ল্যানিং, কন্ট্রোলিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, এই পাঁচটা হচ্ছে ম্যানেজমেন্টেরই টাস্ক, ঠিক আছে। এখন প্ল্যানিং স্টেজে অপারেশনস ম্যানেজমেন্টের ডিউটিসগুলো কী কী দেখেন। প্রথমে কি প্ল্যান করবেন আপনি? ক্যাপাসিটি মানে আপনার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। তারপরটা কি? লোকেশন। তারপরটা কি? প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস, আপনার প্রোডাক্ট বা সার্ভিস, কোন প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনি কাজটা করবেন। লেআউট, লেআউট হচ্ছে ডিজাইন, আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ডিজাইনটা কেমন হবে, ঠিক আছে, সেটার আপনার ফিচারগুলো কেমন হবে, আপনার স্টোরের ডিজাইনটা কেমন হবে, বা আপনার যদি ওয়েবসাইট থাকে, এখন তো বেশিরভাগ অর্গানাইজেশনের ওয়েবসাইট থাকে, আপনার ওয়েবসাইটের ডিজাইনটা কেমন হবে, লেআউট। তারপরটা হচ্ছে প্রজেক্টস এবং শিডিউলিং। শিডিউলিং মানে তো বললামই, ঠিক আছে, প্রত্যেকটা কাজ আপনার রুটিন ওয়াইজ, মানে প্রত্যেকটা স্লটে ভাগ করা। এটা হচ্ছে আমরা প্ল্যানিং স্টেজে করি অপারেশনস ম্যানেজমেন্টে। নাম্বার 2, কন্ট্রোলিং বা ইমপ্রুভিংয়ে আমরা কি করি, এটা কিন্তু একদম পরে আসে। কন্ট্রোলিং বা ইমপ্রুভিংটা কিন্তু পরে আসে, ঠিক আছে। এখানে আমরা কি করি? ইনভেন্টরি, কোয়ালিটি, কস্ট এবং প্রোডাক্টিভিটি, এই চারটা বিষয়ের উপর আমরা ফোকাস করি, ঠিক আছে। মানে কোয়ালিটি কেমন, আপনার অর্গানাইজেশনের প্রোডাক্ট বা সার্ভিসের কোয়ালিটি কেমন, সেটা নিয়ে আপনি রিভিউ নেবেন কাস্টমারদের, তাদের কাছ থেকে ফিডব্যাক নেবেন যে তারা ফুললি স্যাটিসফাইড কিনা, বা তাদের আরও কোনো বেটার সাজেশন আছে কিনা। মাঝে মাঝে দেখবেন কাস্টমাররা যে সাজেশন দেয়, সেটা নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মানে কোয়ালিটি আরও দ্বিগুণ মানে বেড়ে যায়, ঠিক আছে। তারপরটা কি? কস্ট এবং প্রোডাক্টিভিটি। কস্ট যত কমানো যায়, আপনার অর্গানাইজেশনের কস্ট যত কমানো যায়, প্রফিট যত বাড়ানো যায়। এবং লাস্টেরটা হচ্ছে কি? প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি মানে কি? কত কম সময়ে আপনি কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রডিউস করতে পারবেন, বা কোয়ালিটিফুল সার্ভিস আপনি ডেলিভার করতে পারবেন। এই প্রোডাক্টিভিটি বাড়ানোর একটা, মানে প্রোডাক্টিভিটি বাড়ানোর একটা ফোকাস থাকে কন্ট্রোলিংয়ে। তারপরটা কি? অর্গানাইজিং। অর্গানাইজিংয়ে আমরা কি করি? সেন্ট্রালাইজেশন এবং ডিসেন্ট্রালাইজেশন টার্ম দুটো শুনেছেন আগে? কি বলেন তো সেন্ট্রালাইজেশন? একটা জায়গা থেকে কত কিছু কন্ট্রোল করা এবং ওই যে ওইখানে তথ্যপত্রগুলো এমপ্লয়িরা সব মানে ডিসিশন মেকিং পাওয়ারটা শুধুমাত্র কতিপয় ব্যক্তির বর্গের হাতেই থাকে, সেন্ট্রালাইজড। এবং ডিসেন্ট্রালাইজডটা হচ্ছে তার উল্টাটা, যে অর্গানাইজেশনের সবাই যখন ডিসিশন মেকিং পাওয়ারটা রাখে, ঠিক আছে। এই সেন্ট্রালাইজেশনের ডিগ্রিটা কেমন হবে, মাত্রাটা কেমন হবে? আপনার অর্গানাইজেশন কি সেন্ট্রালাইজড বা অটোক্রেটিক কোনো অর্গানাইজেশন হবে, নাকি পার্টিসিপেটিভ বা ডেমোক্রেটিক কোনো অর্গানাইজেশন হবে? তারপরটা কি? প্রসেস সিলেকশন। কোন প্রসেসে আপনি ইনপুটটাকে আউটপুটে রূপান্তর করবেন, কোন প্রসেসটা আপনি বেছে নেবেন। তারপরটা কি? স্টাফিং। স্টাফিং হচ্ছে মানে অর্গানাইজেশনে কর্মী সংস্থান, যেটা হায়ারিং এবং লেইং অফ। হায়ারিং হচ্ছে আপনার অর্গানাইজেশনে যখন আপনি এমপ্লয়ীদের যখন আপনি হায়ার করার জন্য যে রিক্রুটমেন্ট যে সিস্টেমটা, তার মাধ্যমে বেস্ট এমপ্লয়ি যাতে আপনি সিলেক্ট করতে পারেন, মানে রাইট পিপল ফর দ্য রাইট প্লেস, রাইট পিপল ফর দ্য রাইট প্লেস যাতে আপনি চুজ করতে পারেন। এবং লে অফ করার ক্ষেত্রে, বা লে অফ মানে তো বোঝেন ছাঁটাই, এমপ্লয়ীদের ছাঁটাই করার ক্ষেত্রে কেন তাদের ছাঁটাই করা হচ্ছে, মানে অর্গানাইজেশনে মানে ডিসকোয়ালিফাইড বা অর্গানাইজেশনের জন্য মানে ট্রাস্টওয়ার্দি না, এরকম কোনো এমপ্লয়ি রাখার কোনো প্রয়োজন নাই, এরা আসলে বার্ডেন এবং ক্ষতিরও কারণ, ঠিক আছে। তারপরটা হচ্ছে ইউজ অফ ওভারটাইম। আপনি ওভারটাইম ইউজ মানে দরকার আছে কিনা আপনার অর্গানাইজেশনে, অনেকে ওভারটাইম মানে সিস্টেম চালু রাখে, ঠিক আছে। তারপরটা হচ্ছে ডিরেক্টিং। ডিরেক্টিংয়ে আমরা কি করি? ইনসেন্টিভ প্ল্যানস, ওই যে বিভিন্ন মোটিভেশনাল, মানে মোটিভেট করার জন্য আমরা বিভিন্ন ইনসেন্টিভ প্ল্যান রাখি। গেইন শেয়ারিং, প্রফিট শেয়ারিং, নাম শুনেছেন না? এটা অর্গানাইজেশনের এমপ্লয়ীদের মোটিভেট করে রাখা হয় যে অর্গানাইজেশনের সেল যদি 10% বাড়ে, সেটা আমার স্যালারির কমিশনেও ওই % বাড়বে, ঠিক আছে। ইন্স্যুরেন্স
অফ ওয়ার্ক অর্ডার্স, না সরি, ইস্যুয়েন্স অফ ওয়ার্ক অর্ডার্স, জব অ্যাসাইনমেন্ট। ইস্যুয়েন্স আপনার ওয়ার্ক অর্ডার মানে আপনি যে কাজের যে অর্ডারটা আপনি দিবেন, এবং পরেরটা হচ্ছে জব অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে অর্গানাইজেশনের, যে কোনো অর্গানাইজেশনের অপারেশনস ম্যানেজমেন্ট এই ডিউটিস এবং এই রেসপন্সিবিলিটিসগুলো পালন করে। ক্লিয়ার? গুডস আর সার্ভিস। গুডসটা কি বলেন তো? গুডসকে ট্যাঞ্জিবল কেন বলা হয় আর সার্ভিসকে ইনট্যাঞ্জিবল কেন বলা হয়? সার্ভিস ধরা যায় না, ধরা ছাড়া ভাই। আর গুডসটা, সার্ভিসটা আপনি কি করতে পারবেন? নিজে মানে ভোগ করতে পারবেন। সুবিধাটা নিতে পারবো ম্যাক্সিমাম যে ডক্টরের সেবা নেওয়া, উকিলের সেবা সার্ভিসটা আপনি ফিল করতে পারবেন, তাই না? সার্ভিসটা আপনি ফিল করতে পারবেন, কিন্তু প্রোডাক্টটা আপনি মানে হাতে ধরতে পারবেন। আমি যে আপনাদেরকে যে নলেজটা দিচ্ছি এটা কি ধরা যাবে? ধরা যাবে না, আপনি নিতে পারবেন এটা, ঠিক আছে? তাহলে গুডস হচ্ছে ট্যাঞ্জিবল আউটপুট আর সার্ভিস হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাক্ট। এটাকে বলা হয় অ্যাক্ট, ওয়ান কাইন্ড অফ অ্যাক্ট, ঠিক আছে? আপনাদের রিলেট করতেছে না নার্সের দেওয়া ক্লিনিক, ওই যে প্লেন দিয়ে তুমি বলে যে বাইরে লিখাতে প্লেন এটা তো আমরা আচ্ছা আমি বলি শোনেন, আপনাদের কোশ্চেনে আসতে পারে ডিফারেন্সেস বিটুইন সার্ভিস, গুডস অ্যান্ড সার্ভিসেস। আপনি তখন লিখবেন, ঠিক আছে? গুডস ইউ ক্যান টাচ, ইউ ক্যান সি, ঠিক আছে? বাট সার্ভিসেস ইউ ক্যানট টাচ, ইউ ক্যানট সি, বাট ইউ ক্যান ফিল। তারপর গুডস আপনি স্টোর করে রাখতে পারবেন, সার্ভিস স্টোর করে রাখা যাবে? কখনোই না, কিন্তু রাখা যায় মাঝে মাঝে। কীভাবে বলেন তো? অনলাইনে ক্লাস হয় মাঝে মাঝে, দেখেন না? এই ভিডিওগুলো যদি আপনি ইউটিউবে রাখেন তাহলে তো আপনি স্টোর করে রাখলেন। ডাটা স্টোর করে রাখা যায়। আচ্ছা দেখেন, এখানে প্রোডাকশন অফ গুডস ধরতে পারবো না। মানে সার্ভিসের তো কোনো আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নাই, কিন্তু গুডসের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আছে। আচ্ছা এখানে দেখেন, আরও 15 মিনিট আছে। আপনারা পিছিয়ে যাচ্ছেন কিন্তু। আমরা আগে যাব হ্যাঁ বুঝতেছো, শেষ করে দিই। আচ্ছা দেখেন ডিগ্রি অফ কাস্ট, আবার ক্লাস কবে? বৃহস্পতিবার না? কালকে ক্লাস। আরে কালকে আচ্ছা দেখেন, ডিগ্রি অফ কাস্টমার কন্ট্যাক্ট দেখছেন? বলেন তো গুডসের ক্ষেত্রে কাস্টমারদের সাথে কন্ট্যাক্টটা বেশি হয় নাকি সার্ভিসের ক্ষেত্রে বেশি হয়? সার্ভিসের ক্ষেত্রে বেশি হয়। মানে সার্ভিসের ক্ষেত্রে ডিগ্রি অফ কাস্টমার ইজ হায়ার দেন ম্যানুফ্যাকচারিং গুডস, রাইট? কারণ এখানে মানে সার্ভিসটা তখনই দেওয়া যায় যখন কাস্টমাররা উপস্থিত থাকে। আপনারা যদি উপস্থিত না থাকতে আমি কারে পড়াতাম? আপনি ডক্টর কাকে দেখবে রোগী না গেলে, ঠিক আছে? তাহলে ডিগ্রি অফ কাস্টমার কন্ট্যাক্ট ইজ হায়ার ইন সার্ভিস দেন ইন ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট। পরেরটা কি? ইউনিফর্মিটি অর্থ কি জানেন না? সবার ক্ষেত্রে সমান। সমান মানে একই ধরনের ইনপুট। আপনি ম্যাঙ্গো জুস প্রডিউস করতে গেলে সব ম্যাঙ্গো যত ম্যাঙ্গো জুস আপনি প্রডিউস করেন না কেন, ইনগ্রেডিয়েন্ট তো সেম, ইনপুট তো সেম, কিন্তু সার্ভিসের ক্ষেত্রে এক একজনের জন্য আমার ইনপুট এক এক রকম হবে। সব পেশেন্টকে আমি একরকমভাবে দেখবো না, সব স্টুডেন্টকে আমি একই রকমভাবে পড়াবো না, রাইট? সব স্টুডেন্টকে সাজেশন সমান দেবেন, সাজেশন সমান দেবেন নাকি? সবার সাজেশন দরকার হয় না, আচ্ছা রাইট? হয়, যারা এক্সট্রা অর্ডিনারি মেরিটোরিয়াস তারা নিজেরাই সাজেশন মেক করে পড়তে পারে। তাহলে ইন কেস অফ সার্ভিস প্রোডাক্ট, ইন কেস অফ সার্ভিস ইউনিফর্মিটি অফ ইনপুটস ইজ লেস, ভ্যারিয়েবিলিটি অফ ইনপুটস ইজ হায়ার। মানে ইনপুটের ভ্যারাইটিটা অনেক বেশি সার্ভিসের ক্ষেত্রে। ঠিক একইভাবে আপনি যে আউটপুটটা প্রডিউস করলেন ওই আউটপুটটাও কিন্তু ইউনিফর্ম না, এক একজনের জন্য এক এক ধরনের আউটপুট সার্ভিসের ক্ষেত্রে। কিন্তু মানে ম্যাঙ্গো জুস, ওই মানে ম্যাঙ্গো ট্যাঙ্গো এগুলো দিয়ে আপনি যে জুসটা ক্রিয়েট হবেন এই জুসটাই ক্রিয়েট হবে সবসময়, একই ধরনের টেক্সচার হবে, একই ধরনের স্বাদ হবে। বুঝতে পেরেছেন? তারপরটা কি? লেবার কন্টেন্ট অফ, লেবার কন্টেন্ট অর্থ কি? লেবার কন্টেন্ট কথাটার অর্থ কি? লেবার মানে তোমার শ্রমিক। হ্যাঁ,
তাহলে কন্টেন্ট দিয়ে এখানে লেবার কন্টেন্ট দিয়ে কি বোঝাচ্ছে? সবার কাজটা সেম কাছে দেওয়া হবে। কোনো অর্গানাইজেশনের ডিরেক্ট লেবার যারা, ডিরেক্ট লেবার মানে বুঝেন ওই অর্গানাইজেশনের প্রোডাক্ট বা সার্ভিসটার সাথে যারা প্রত্যক্ষভাবে জড়িত, প্রোডাক্ট বা সার্ভিসকে আপনার আউটপুটে পরিণত করার ক্ষেত্রে যারা প্রত্যক্ষভাবে জড়িত, তাদের যে তাদের পিছনে অর্গানাইজেশনের যে ব্যয়টা, এখন সার্ভিস অর্গানাইজেশনগুলোতে কিন্তু এই ব্যয়টা বেশি। কেন বলেন তো? কারণ যারা সার্ভিস প্রোভাইডার তারা মোস্ট অফ দেম আর নলেজ ওয়ার্কার। নলেজ ওয়ার্কার মানে বোঝেন তো, আমি আমার নলেজ দিয়ে আপনার কাজটা করতেছি, কিন্তু আপনি যদি ধরেন ফ্যাক্টরির একজন শ্রমিকের কথা যদি বলি, সে কিন্তু নলেজ ইউজ করছে না, সে তার শারীরিক শ্রমটা ইউজ করছে বেশি। তাহলে সার্ভিস অর্গানাইজেশনগুলোতে লেবার কন্টেন্ট অর জবস ইজ হায়ার দেন ম্যানুফ্যাকচারিং গুডস। ঠিক আছে, তারপরটা কি? ইউনিফর্মিটি অফ আউটপুট তো বললাম। মেজারমেন্ট অফ প্রোডাক্টিভিটি, বলেন তো সার্ভিসের ক্ষেত্রে প্রোডাক্টিভিটিটা মেজার করা সহজ নাকি গুডসের ক্ষেত্রে সহজ? কেন? প্রোডাক্ট তাহলে প্রোডাক্টের ক্ষেত্রে ইজি, কিন্তু সার্ভিসের ক্ষেত্রে কিন্তু আমি মেজার করতে পারতেছি না, মানে এত ইজিলি কিন্তু আমি মেজার করতে পারছি না যে কোন ডক্টর ভালো, কোন ডক্টর খারাপ, কোন ডক্টরের প্রোডাক্টিভিটি বেশি, কোন ডক্টরের কম, এটা কিন্তু বলা যায় না। বুঝতে পেরেছেন? তারপরটা কি? প্রোডাকশন অ্যান্ড না, এখানে হচ্ছে অবশ্যই আপনি পারবেন, কিন্তু সার্ভিসের ক্ষেত্রে কঠিন জিনিসটা, ডিফিকাল্ট দেন ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট। বুঝতে পেরেছেন? তারপরটা কি? প্রোডাকশন অ্যান্ড ডেলিভারি। ঠিক আছে, প্রোডাকশন এবং ডেলিভারি এই বিষয়টা হচ্ছে আপনার সার্ভিসের ক্ষেত্রে প্রোডাকশন এবং ডেলিভারি কিন্তু অ্যাট দ্য সেম টাইম হয়। আমি যা ভাবতেছি তাই বলতেছি, তাই আপনি দেখতেছেন, শুনতেছেন, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে না সাইমultaneously, কিন্তু এই ফোনটা প্রডিউস হয়েছে অনেক আগে, সেটা আমি ব্যবহার করছি এখন। প্রডিউস হয়েছে ধরেন 1 বছর আগে, আমি কিনলাম ধরেন 1 বছর পরে, তাহলে কিন্তু প্রোডাকশন এবং কনজামশনটা একসাথে হচ্ছে না। কিন্তু সার্ভিসের ক্ষেত্রে প্রোডাকশন এবং কনজামশন অ্যাট দ্য সেম টাইম হচ্ছে, মানে ডেলিভারিটা এবং প্রোডাকশনটা অ্যাট দ্য সেম টাইম হচ্ছে। ঠিক আছে, তারপরটা কি? কোয়ালিটি অ্যাসিওরেন্স। কোনটার কোয়ালিটি অ্যাসিওর করা কঠিন, সার্ভিস না প্রোডাক্টের? সার্ভিসের কোয়ালিটি অ্যাসিওরেন্স করা কঠিন। তারপরটা কি? অ্যামাউন্ট অফ ইনভেন্টরি। আমি তো বলি না ইম্পসিবল না, মানে বলতেছি যে কঠিন তো বেশি না, যেমন একসাথে এখন অনেকেই আছে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে, টিচার হায়ার করার ক্ষেত্রে, বাসায় যে টিউশন অনেক টিচারের সাথে আপনি একটা ধরেন জুস, একটা প্রাণ কোম্পানির একটা জুস কিনলেন, ফ্রুটিকার একটা জুস কিনলেন, না ওটা তো টেস্ট সাথে সাথে বললাম, সাথে সাথে বুঝতে পারবেন। এখন নাওডেজ তো সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। যেমন আমি আমার বাসায় ছোট বাচ্চাদের জন্য টিচার হায়ার করবো, তো ফোনে 4-5 জনের সাথে কথা বললাম, কে ভালো বলছে কে না, আপনি কি বুঝে গেলেন কথা বলে কে ভালো পড়াচ্ছে, তারপর বুঝতে পারবেন। আর সার্ভিসের ক্ষেত্রে শুধুমাত্র কাস্টমাররাই বুঝতে পারবে যে এই সার্ভিসটা কেমনটা ভালো, অন্যরা বুঝতে পারে না। যেমন আমি আপনাদেরকে কেমন পড়াচ্ছি, আপনারা কীভাবে কীরকম বুঝতেছেন, এই ফিডব্যাক আপনারা ছাড়া আর কেউ আমাকে ভালো দিতে পারবে না, রাইট? এক একটা অনেকের কাছে ভালো লাগতেছে না, অনেকের কাছে আচ্ছা বুঝতেছি, দিবেন না সেটা আলাদা কথা, কিন্তু দিতে পারবেন তো। ঠিক আছে, তারপরটা কি? অ্যামাউন্ট অফ ইনভেন্টরি। সার্ভিসের ক্ষেত্রে ওয়্যার হাউসের দরকার হয়, র ম্যাটেরিয়ালস কালেক্ট করে ওয়্যার হাউস রাখার জন্য দরকার হয়, ফিনিশ গুডসের জন্য ইনভেন্টরি রাখার জন্য মানে ওয়্যার হাউসের দরকার হয়। অ্যামাউন্ট অফ ইনভেন্টরি দরকার হয় প্রোডাক্টের ক্ষেত্রে, আর সার্ভিসের ক্ষেত্রে তো কোনো ইনভেন্টরি দরকার হয় না, ইনভেন্টরি এখানেই থাকে। বুঝছেন? ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। আমি এটাই আপনাদের এক্সপ্লেন করেছি, বুঝতে পেরেছেন? আচ্ছা, এই আর 2টা স্লাইড আছে, পরে শেষ করে দিই। ঠিক আছে, এটা সেভ করবো কীভাবে? এটা